আর অরু তাতে ঢুকে আশ্রয় নেই। এই দুনিয়াতে আর কোনো কাজ নেই ওর। ও শিট, আমাকে কেন বলিস নে? আমি আরো ভাবলাম কি না কি। নিজের হাতে নজর বুলিয়ে কথাটা বলে। কৃতিক অরুর মুখের দিকে চাইল, যে এখনো চোখ দুটো খিজে বন্ধ করে রেখেছে। তুই কি এখনো ছোট বাচ্চা? হ্যাঁ, তোকে ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছে? অরু চোখ বুঝে এদিকে ওদিকে মাথা নাড়ল। কৃতিক দাঁতে দাঁত চেপে বলল, তাহলে সারাদিন কেন এইভাবে কষ্ট সহ্য করলি? কেন আমাকে বললি না? কি হলো, উত্তর দে। অরুর জবাব নেই। জবাব কি দিবে? ওর তো লজ্জায় গলার আওয়াজই নেই। কৃতিক নিজের রাগ সংযত করে অরুকে বিছানায় শুইয়ে দিয়ে অ্যালিসাকে কল করে আসতে বলল। অরু বিছানায় শুয়ে এক চোখ সামান্য করলে কৃতিককে দেখতে চেষ্টা করল, যার সফেদ রঙা শার্টটা খানিকক্ষণ আগেই নষ্ট করে দিয়েছে অরুর নারী সত্তা। অথচ কৃতিকের সেদিকে কোনো খেয়ালই নেই। সে তো এখনো তার বোকা অরুকে বকাঝোকা দিতেই ব্যস্ত। পরন্তু বিকেলে জোয়ার এসেছে সুবিশাল সমুদ্র তটে। সমুদ্রের নীলাম্বর জল ভলভলিয়ে ফুলে ফেপে উঠেছে দ্বিগুণ। জোয়ারের তালে তালে নীলরাঙা স্বচ্ছ পানির ছলাছলা ঢেউ এসে আছড়ে পড়ছে বিস্তার বেলাভূমি জুড়ে। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মহাসাগরের গহীন হতে উঠে তীরে এসে ঠাঁই নিয়েছে রং বেরঙের ঝিনুকের দল। হুট করে এক নজর দেখলে মনে হয় নীলরঙা অমৃতের মাঝে কেউ চকচকে হিরে জহরত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। শুষ্ক পায়ে এক কদম করে এগোতে এগোতে সেই অতীব মূল্যবান হিরে জহরতি কুড়িয়ে হাতে থাকা প্লাস্টিকের থলেতে ভরে নিচ্ছে অরু। শিপ থেকে নামার পরেই শুরু হয়ে গিয়েছে ওর এই কর্মকাণ্ড। এদিকে ওদিকে সবাই অনেকটাই এগিয়ে গিয়েছে। ঝিনুক কুড়াতে গিয়ে একাই পিছিয়ে পড়েছে অরু। পরনে ওর ল্যাভেন্ডার কালারের ফিনফিনে লং ফ্রক, যা গোড়ালি অবধি নেমে এসে গাউনে পরিণত হয়েছে, আর ঝিনুক নিয়ে তৈরি কিছু ব্যাঙ্গলস। হাঁটু সমান লম্বা সিল্কি চুলগুলো শুধু একটা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো। এক ঝলকে দেখলে মনে হবে এই জনমানবহীন ছেঁড়া দ্বীপের অধিপত্য শুধুই ওর। এই যুগ যুগ ধরে সমুদ্রের বসবাসরত রূপকথার সেই সাগরকন্যা, যে কিনা এখন ঝিনুক কুড়াতে গভীর মনোযোগী। অরু পিছিয়ে পড়েছে দেখে অ্যালিসা পেছনে ঘুরে হাঁক ছেড়ে ডেকে উঠল, ওকে। অরু তাড়াতাড়ি এসো, এত পিছিয়ে গেলে কি করে? অ্যালিসার কথার মাথায় কৃতিকও এবার সামনে থেকে পেছনে এক ঝলক চোখ ঘোরালো। চোখে তার বিশাল আকৃতির রোদ চশমা, লম্বা স্টাইলিশ চুলগুলো সাগর তীরের ঝড়ো হাওয়ার এলোমেলো হয়ে উঠেছে। বারংবার ব্যাক ব্রাশ করেও ঠিক রাখা যাচ্ছে না মোটেই। পরনে সাদা টি শার্টের উপরে কেলভিন ক্লাইন খচিত ডেভিন ট্র্যাকস্যুট গ্লোবাল সুপারস্টারদের মতোই সুপুরুষ লাগছে তাকে। অ্যালিসার ডাকে ওর ঝিনুক কোরানো বাদ দিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে ওদের সাথে দূরত্ব কমালো। পেছন পেছন হাঁটতে হাঁটতে সূক্ষ্ম চোখে পরখ করতে লাগলো সাথে আসা সবাইকে। অ্যালিসা আল্ট্রা মডার্ন ধাঁচের মেয়ে। এরকম জঙ্গলে ঘেরা দ্বীপে সমুদ্র বিলাস করতে এসেও তার ফ্যাশনের পরিবর্তন হয়নি একটু। স্কিনি লেদার প্যান্ট, পায়ে বুট, গায়ে ট্যাঙ্ক টপ, তার উপরে লাল রং লম্বা কোটি। অ্যালিসার সাথে রং মিলিয়ে অর্ণবও লাল রঙের শার্ট পরেছে, জানিয়ে সেই কখন থেকে সায়র হাসাহাসি করে খিল্লি উড়াচ্ছে। ওদের থেকে চোখ সরিয়ে ওর চোখ গেল কৃতিকের দিকে। সে সমুদ্র বিলাসে এসেও এক মনে ফোন ঘাটছে। তবে মজার বিষয় হলো সাদা কালো ছাড়া অন্য কোনো রঙের কৃতিকে সেই প্রথম দেখল ওর। এমন ব্যতিক্রমী স্টাইলে মানিয়েছেও তাকে বেশ। এই গ্রুপের মধ্যে সায়রই একমাত্র মানুষ যে কিনা পুরোপুরি অনুর মনের মতো। সায়রের মাথার স্ক্রু সবগুলোই ঠিক আছে মনে হচ্ছে। সায়র একজন গ্লোবাল মডেল, তাই ওর ফ্যাশন আইডিয়াটাও বেশ ভালোই। 3/4 সাথে ফ্লোরাল প্রিন্টের শার্ট পরে এসেছে সে। সবাইকে একে একে পরখ করা শেষ হলে ওর চোখ গেল বিস্তার বেলাভূমি ছাপিত গহীন অরণ্যের দিকে। প্রথমে কয়েক ধাপে সরাসরি নারিকেল গাছ, তারপর থেকে শুরু হয়েছে গহীন জঙ্গল। লোকালয় থেকে ক্রমশ সমুদ্রপথ পাড়ি দিয়ে তবেই হদিস মেলে অপার সৌন্দর্য বেষ্টিত এই ছেঁড়া দ্বীপের। সূর্যাস্তের আগ পর্যন্ত এখানে দেশি বিদেশি মানুষের তুমুল জমজমাট লক্ষণীয়, যে যার মতন করে নিংড়ে নিচ্ছে সমুদ্র তীরের ধুলো ময়লা বিহীন পরিষ্কার অক্সিজেন মিশ্রিত বায়ু। কেউ কেউ আবার মেতে উঠেছে ঢেউ খেলানো সমুদ্রস্থানে। চিরাচরিত একঘেয়ে জীবন থেকে খানিকটা ফুসরত পেয়ে চারদিকের সবাই কেমন শিশুসুলভ আচরণ করছে।
তবে এতক্ষণ যাবৎ এক নাগাড়ে হেঁটে হেঁটে ওরা ঠিক কোথায় যাচ্ছে সেটাই এখনও আপাতত দেখার পালা। আমাদের হাতে সর্বোচ্চ সময় থাকবে 10 মিনিট। এই 10 মিনিটে ওদের ক্লাবের ওয়াইফাই, ইলেকট্রিসিটি, ব্যাংক অ্যাকাউন্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইট সবগুলো একই সাথে হ্যাক করব আমি। জেকে বাইক নিয়ে ক্লাবের বাইরে থাকবে। আর সায়র, তুই হবি এলিসার অ্যাসিস্ট্যান্ট। যখন সবগুলো সাইট একযোগে হাতছাড়া হয়ে যাবে তখন ওরাই নিজেদের মধ্যে গন্ডগোল লাগাবে। সেই ফাঁকে তুই এলিসা আর ওর বাবাকে গিয়ে শর্টকাট রাস্তা ধরে বেরিয়ে আসবি। এটা হলো শর্টকাট রাস্তা। জেকে ঠিক এই পজিশনে ওয়েট করবে। কথাগুলো শেষ করে সায়রের দিকে ল্যাপটপ এগিয়ে দিল অর্ণব। সায়র ল্যাপটপে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবই বুঝলাম, কিন্তু আমি কেন অ্যালিসার অ্যাসিস্ট্যান্ট হতে যাব? তুইও তো, আফটার অল তোর পেয়ারে লাল হলো অ্যালিসা। অ্যালিসা তখন উত্তাল সাগরের ঢেউয়ের মালা দেখায় ব্যস্ত। এদিকে এক নজরে তাকিয়ে দাঁত কটমট করে অর্ণব বলল, তাহলে হ্যাকিংয়ের কাজটা বরং তুই কর, দেখি কোন ঘোড়ার ডিম পারিস। কৃতিক ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা করতে করতেই বলল, বাচ্চাদের মতো সিলি ঝগড়াঝাটি বন্ধ কর। আমার জন্য KTM 390 রেন্ট করার ব্যবস্থা কর, যেন তোর বাইক রাইড করে মজা পাই না আমি। অর্ণবের বিরক্তি মাখা চোখ দুটো এবার সায়রের দিক থেকে ঘুরে কৃতিকের দিকে গেল। হেলদোলহীন কৃতিককে উদ্দেশ্য করে অর্ণব তেতে উঠে বলল, তুই কোনো রাইডিং কম্পিটিশনে আসিসনি যে তোকে পছন্দের বাইকটাই রাইড করতে হবে। কৃতিক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভাবলেশীন মুখে বলল, দুটো জিনিস আমি কম্প্রোমাইজ করি না অর্ণব, আর কোনোদিন করবো না। তার মধ্যে একটা হলো বাইক। সায়র আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো। আরেকটা? কৃতিক এবার নিঃশব্দে ওরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে খুব মনোযোগ সহকারে ভেজা বালুর আস্তর দিয়ে ক্যাসেল বানাতে ব্যস্ত। ওরুকে বালু নিয়ে ক্যাসেল বানাতে দেখে সায়রও এগিয়ে এলো সেদিকে। ওরুর পাশে গিয়ে বসে আগ্রহী স্বরে বলল, আমি হেল্প করব? ওরু উল্টো প্রশ্ন করে শুধালো, সত্যি করবেন? সায়র হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ওরুর হাতে হাত লাগালো। ওরুকে সাহায্য করতে করতে সায়র খেয়াল করেনি যে কেউ একজন ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, সেই সাথে ওরুকেও। বালুর ক্যাসেলটা তখন প্রায়ই তৈরি হয়ে গেছে। দুজন মিলেমিশে করায় বেশ সুন্দরভাবেই ফুটে উঠেছে ডিজাইনটা। এবার ফিনিশিং দেওয়ার পালা। বালুর আস্তরণে আলতো করে হাত বুলাতে গিয়ে ওরুর হাতে একটুখানি স্পর্শ লেগেছে কি লাগেনি, তৎক্ষণাৎ কয়েক মিটার দূর থেকে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল কৃতিক। শাহরুর বাচ্চা! আচমকা চিৎকার শুনে লাফিয়ে উঠে পেছনে চাইল সায়র। কয়েক মিটার দূরত্বে হাত মুষ্টি করে দাঁড়িয়ে আছে কৃতিকের মুখ ভঙ্গিমা দেখেই ওর গলা শুকিয়ে গিয়েছে। কৃতিকের রাগে রক্তিম হয়ে যাওয়া চোখের দিকে তাকালেই বোঝা যায় ও গত আধ ঘন্টা যাবৎ শুষ্ক নয়নে এদিকেই তাকিয়েছিল। আর এই মুহূর্তে সায়রের খবর আছে। নিজেকে বিপদমুক্ত করতে সায়র তৎক্ষণাৎ বাম হাত দিয়ে টোকা মেরে তৎক্ষণাৎ ধরে একটু একটু করে সযত্নে তৈরি করা ক্যাসেলটাকে ঠাস করে ভেঙে ফেলল। এবার শুধু কৃতিকের নয়, ওরুর মেজাজও সপ্তম আসমানে চড়ে গেল। এক ঘুষিতে সায়নের নাক ফাটিয়ে দিতে ইচ্ছে করছে, শালা ভিতর ডিম একটা। সায়র ভয়ার্থক চাহনি নিয়ে একবার কৃতিকের দিকে তাকালো, তো আরেকবার চোখ ঘুরিয়ে ওরুর দিকে তাকালো। সঙ্গে সঙ্গে কৃতিকের আওয়াজ ভেসে এলো, আবার ওদিকে চোখ দিয়েছিস? এদের কাহিনী দেখে ওর বিরক্ত হয়ে ধাপ ধাপ পা ফেলে সেখান থেকে চলে গেল। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর। সবাই সবসময় ওর মনটাকে কেন ভেঙে দেয় কে জানে। আকাশে সূর্যের তির্যক আলো নিয়ে গিয়েছে, গোধূলি নেমেছে। সোনালি আলোর ছটায় দেহ খেলানো সমুদ্রের পানিগুলো চিকচিক করছে। সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে ওদের থেকে অনেকটা দূরে চলে এসেছে ওরু। তবুও হাঁটার গতি থামায়নি। ভালো লাগছে না ওর। সবাইকে কেমন পরপর লাগছে। ছোট বাচ্চারা যেমন আম্মুর কাছে যাব বলে বায়না ধরে, ওরুরও তেমন বলতে ইচ্ছে করছে আবার কাছে যাব, কিন্তু ও তো এখন আর ছোট নয়। তাই সেসব বলে নিজের আত্মসম্মানের 12টা বাজানোর কোনো ফুসরতি। ওদিকে সারকে ইচ্ছে মতো কতগুলো ঝাড়ি দিয়ে অনেকটা দূরত্ব রেখেই ওরুর পিছু নিয়েছে কৃতিক। মনে মনে বলছে, দেখি কত দূর যেতে পারিস, আমি আটকাবো না। আটকাতে গেলে তোর খবর আছে। এর মাঝে কৃতিক মোবাইল চেক করে দেখতে পায় ওরা নেটওয়ার্কের বাইরে চলে এসেছে। ওদিকে সন্ধ্যা নেমে এসেছে, তাই এবার দ্রুত পা চালাতে লাগলো ওরুকে নিয়ে আসবে বলে। কিন্তু কিছু দূর যেতেই একটা অযাচিত দৃশ্য দেখে হতবাক হয়ে গেল কৃতিক। দেখলো ওরু একটা অচেনা থাই ছেলের সাথে একটা
পার্স ব্যাগ নিয়ে টানাটানি করছে। টানাটানি বললে ভুল হবে, এক প্রকার জোর জবরদস্তি করছে লোকটার সাথে। অরুর পাশেই দাঁড়িয়ে আছে অদ্ভুত দেখতে একটা কুচো বৃদ্ধা মহিলা, যার বেরুনি করা সাদা চুলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে কুচকুচে কালো চুল। মহিলার ভাবভঙ্গিমাও ভারী অদ্ভুত। কিন্তু খানিকক্ষণ দূর থেকে দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করলো, অতপর এগিয়ে গিয়ে ফট করে অরুর হাত ধরে টেনে ব্যাগটা থাই লোকটার হাতে এগিয়ে দিয়ে বলল, আমি এক্সট্রিমলি সরি, ইউ মে গো নাও। লোকটা কৃতিককে ধন্যবাদ জানিয়ে চলে যেতেই কৃতিক তীক্ষ্ণ নজরে ছদ্মবেশী বৃদ্ধার দিকে চাইল। ওর বাজ পাখির মতো ধারালো চোখে এক পলক চোখ পড়তেই শুকনো ঢোক গিলে উল্টো পথে হাঁটা দিল বৃদ্ধা। তৎক্ষণাৎ হিংস্র বাঘিনীর ন্যায় তেতে উঠল অরু। কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে ঝাঁজ নিয়ে বলল, আপনি কেমন লোক বলুন তো? একটা হাইজ্যাকারের হাতে ওই বৃদ্ধা মহিলার সব টাকা পয়সা তুলে দিলেন। এতটা নির্দয় কেন আপনি? উনি আপনার মা হলে এই কাজটা করতে পারতেন কখনো? মায়ের শাসন বারণ ছাড়া উচ্ছৃঙ্খল জীবনে বড় হলে এই হয়। রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে কি থেকে কি বলে ফেলেছে অরু তা নিজেও জানে না। তবে কথার মাঝপথেই কৃতিকের শক্ত হাতের চাপেটা ঘাত খেয়ে আছড়ে পড়ল এক নরম তুলতুলে গাল। চড়ের আঘাতটা এতটা জোরে ছিল যে অরুণ মনে হলো ওর গালটা এক্ষুনি খসে পড়বে। উড়ন্ত অগ্নিপুষ্ট লিঙ্গ বিস্ফোরণের মতোই ব্যথায় ঝলসে যাচ্ছে তার গালটা। আগে মানুষ চিনতে শেখ, পরে জাজ করতে আসিস, ইডিয়েট। নিজ গালে হাত দিয়ে ছলো ছলো নয়নে কৃতিকের অগ্নিমূর্তির দিকে তাকালো অরু। অস্ত যাওয়া সূর্যের সিঁদুর রাঙা আলোর মতো মুখটা ভয়ঙ্কর দেখাচ্ছে। ফর্সা আকর্ষণীয় গৌরব মুখটা মুহূর্তেই কেমন লালচে বর্ণ ধারণ করেছে। তীক্ষ্ণ চোয়ালটা জিদের তোপে তিতির করে কাঁপছে। ওর মুখ উঁচিয়ে ওর কথার পাছে কিছু বলতে যাবে তার আগে কৃতিক তাদের দাঁত পিষে বলল, আমার চোখের সামনে থেকে যাও রু, নয়তো আরও মার খাবি। এই মুহূর্তে তোর মুখটা আমি দেখতে চাই না। কৃতিকের কথায় পারদের মতো তেজ ছড়িয়ে পড়ল অরুর শরীরে রঞ্জে রঞ্জে। মাথার মধ্যে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতোই রাগ উগড়ে উঠছে ভলভল করে। রাগের তোপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওর কথা শেষ হতে না হতেই হন হন করে উল্টো পথে হাঁটা দিল অরু। কৃতিকেও মাথার আকস্মাত জিত চড়ে আছে, তাই ও নিজেও অরুর কথা চিন্তা না করেই হাঁটা দিল অরুর বিপরীত দিকে। পুরো একটা দিনের ইতি ঘটেছে হাসপাতালের ছোট্ট কামরায় বসে বসে। সারাদিনের ছোটাছুটি শেষে সন্ধ্যা হতেই ঝরঝরিয়ে ক্লান্তি নেমেছে রক্তমাংসে তৈরি যন্ত্রের মতো শরীরটায়। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে এলোমেলো পা ফেলে এগিয়ে যাচ্ছে অনু। গন্তব্য কৃতিকের ছোট্ট ডুপ্লেক্স বাড়ি। বাড়িতে গিয়ে ঘুমালে হয়তো ক্লান্তি কাটবে খানিকটা। ব্যাস, স্টপে থেকে নেমে দ্রুত হেঁটে ক্যাফেটেরিয়া পর্যন্ত এলেও ক্লান্তিতে এখন হাঁটার গতি ধীর হয়ে গিয়েছে ওর। মনের মাঝে জমে থাকা একরাশ অভিমান, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারের মতো হসপিটালে টু বাড়ি, এইসব কিছু ছাপিয়ে ওর মনে ভেসে বেড়াচ্ছে খুশির লাভটুক। আর তো মাত্র কিছুদিন, তারপর মা ঠিক হবে, আগের মতো হাঁটবে, চলবে, কথা বলবে, ওদের দুবোনকে শাসন করবে, আদর করবে। ও আর অরু আবারও বয়সের মাপকাঠি ভুলে মায়ের আদরে বাচ্চা হয়ে যাবে। এই যে খুশির আর কী বা হতে পারে? এত সব ভাবনার মাঝেও অনুর অযাচিত মন এক শুকনো কৌতূহলে হানা দেয়। মনে মনে ভাবে, আচ্ছা, মায়ের সুস্থতার পর সব কিছু একই রকম থাকবে তো? অনু যখন সোডিয়ামের আলো ছায়াতে পেছনে ফেলে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল, তখন আবারও সেদিনের সেই অনাকাঙ্ক্ষিত মুখ দুটো সামনে চলে আসো। রাস্তার পাশেই গাড়ির ডিকিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয়। তার মুখোমুখি সেদিনের সেই সুন্দরী মেয়েটা। বেশভূষা তার অত্যাধুনিক, কার্ল করা ঢেউ খেলানো চুলগুলো বাদামি রঙের হলেও দেখে বোঝা যায় মেয়েটা পশ্চিমা দেশের কোনো সাদা চামড়ার নয়, বরং এশিয়ান কোনো দেশের হবে হয়তো। প্রত্যয়ের সাথে যেহেতু দাঁড়িয়ে আছে, বিদেশিও হতে পারে। অনু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে সবটা পরখ করলো, তারপরে এমনভাবে ওদের অতিক্রম করে চলে গেল যেন প্রত্যয়কেও চেনেই না। কিন্তু প্রত্যয় অনুকে দেখা মাত্রই ও পিছু নিয়েছে। প্রত্যয় পেছন পেছন এগিয়ে আসছে দেখে অনু হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবুও প্রত্যয়ের পুরুষালী কদমের সাথে পেরে উঠল না অনুর ক্লান্ত শরীরটা। এক পর্যায়ে পেছন থেকেই ওর বাহু টেনে দাঁড় করিয়ে দিল প্রত্যয়। অনু ঝাড় মেরে নিজের হাতটাকে ছাড়িয়ে বলল, কি সমস্যা? আপনার কি সমস্যা? ইগনোর কেন করছেন? পাল্টা প্রশ্ন ছাড়ল প্রত্যয়।
অনু একটু তাচ্ছিল্য হেসে নিজের ভেতরের অজ্ঞাত বেড়ে ওঠা রাগটাকে কৌশলে আড়াল করে বলল, আপনার কেন মনে হলো আমি আপনাকে ইগনোর করছি? আপনাকে ইগনোর করার কি যোগ্যতা আছে আমার? কথায় রাখছেন? মোটেই না। অনন্যা শেখ এতটাও ভীতু নয়। প্রত্যয় তীর্যক হেসে বলল। আই লাইক ইট। অনু আবারও সামনের দিকে হাঁটা ধরল। প্রত্যয় ওর পাশে ঘেঁষে হাঁটতে হাঁটতে শুধালো, ফোন না ধরার কারণটা জানতে পারি? ইচ্ছে করেনি তাই ধরিনি। আপনার ইচ্ছেটা তো খুব বাজে। এই বলেই অনুর 5 আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ঢুকিয়ে শক্ত করে চেপে ধরল প্রত্যয়। অনু হাঁটা থামিয়ে আবারও বিরক্ত নিয়ে বলল, আবারও হাত ধরছেন কেন? প্রত্যয়ের নির্লিপ্ত জবাব। ইচ্ছে হয়েছে তাই ধরেছি। আমার ইচ্ছেরও খুব একটা সুবিধা না, বুঝলেন? প্রত্যয়ের কথার পিছে অনু লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম কণ্ঠে শুধালো, প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় হেসে জবাব দেয়। 100%। অনুর ফ্যাকাশে ক্লান্ত মুখটায় এতক্ষণে হাসির ঝলক দেখা দিল। নিজ হাতটা প্রত্যয়ের আঙ্গুলের ভাঁজ থেকে বের করে দুহাতে ওর বাহু আঁকড়ে ধরে মাথাটা এলিয়ে দিল প্রত্যয়ের কাঁধের উপরে। প্রত্যয় তার গমগমে পুরুষালী হাসকি স্বরটা কিছুটা নামিয়ে জিজ্ঞেস করলো। টায়ার্ড লাগছে? অনু হ্যাঁ সূচক মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে ওকে দু হাতে উঁচিয়ে কোলে তুলে নিল প্রত্যয়। পাকিস্তানি প্লাজো আর কামিজ পরেছিল অনু। দোপাট্টা দিয়ে টেনে রাখা মাথার আধখান ঘোমটাটা সঙ্গে সঙ্গেই খুলে গেল ওর। মাঝ রাস্তায় প্রত্যয়ের হঠাৎ কর্মকাণ্ডে বিষয়ে হতবাক হয়ে অনু লজ্জিত কণ্ঠে মিনমিনিয়ে বলল, বাড়ির কাছে চলে এসেছি, নামিয়ে দিন, কেউ দেখে ফেলবে। প্রত্যয় বাঁকা হেসে জবাব দেয়। বাড়িতে কেউ নেই ডিয়ার। সেই হাসিতে চিকন ফ্রেমের চশমা পরিহিত প্রত্যয়কে আবারও এক দফা নতুন রূপে আবিষ্কার করল অনু। রাত 9:35। রাতের খাওয়ার সময় হয়েছে। এরপর আবার ঘুমানোর পালা। পরের দিন সকাল সকাল উঠতেও হবে। অথচ ওরু এখনও খেতেই আসেনি। ওরু যে রুমটাই থাকে তার পাশের রুমটাই কৃতিকের। অ্যালিসা, অর্ণব আর সায়র অন্য ভ্যালিতে থাকে। তবে খাবারের সিস্টেম বুফে বলে খাবারের সময় হলেই সবাই একই ডাইনিংয়ে জমায়েত হয় ওরা। এখন ডিনারের টাইম। ডাইনিংয়ে সবাই উপস্থিত, অথচ অরু নেই। চারিদিকে চোখ বুলিয়ে অরুকে না দেখে অ্যালিসা বলল, ওর কোথায়? এখনো খেতে আসেনি? অ্যালিসার কথায় কৃতিকও চারিদিকে চোখ বুলিয়ে বলল। তোর শুরু কর, আমি ওকে ডেকে নিয়ে আসছি। মনে মনে ভাবল, আমি ধমক দিয়ে না ডাকলে জীবন আসবে না এই ঘাড়তেরামে। অরুকে ডাকতে গিয়ে কৃতিক ভিলায় প্রবেশ করতেই ওর ভ্রুজোড়া কুঁচকে গেল। পুরো ভিলা অন্ধকারে ছেয়ে আছে। বিচ থেকে ফিরে সারা সন্ধ্যা আর রুমে আসেনি কৃতিক। বাইক ভাড়া করে ব্যাংককের হাইওয়ে রোড থেকে বেরিয়ে ঘন্টার পর ঘন্টা সে ঘুরে বেরিয়েছে। অথচ এত রাত হয়ে গেলে এখনো লাইট জ্বালায়নি ওরও। আশ্চর্য তো। কৃতিক দ্রুত পায়ে এগিয়ে গিয়ে প্রত্যেকটা রুমে লাইট জ্বালালো। অতপর ওর রুমের সামনে গিয়ে ওকে ডাকতে আরম্ভ করলো। ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে কৃতিক বিস্মিত হয়ে পড়লো। মনে মনেই ভাবলো, কালকের মতো কিছু হয়নি আবার? কালকের কথা মনে পড়তেই পাসওয়ার্ড টিপে তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করলো কৃতিক। ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে ও শিরদাঁড়া পেয়ে শীতল স্রোত নেমে গেল। মনে হলো কলিজাটা কেউ খামচে ধরেছে। পুরো রুম ফাঁকা। তাহলে ওর কোথায়? অ্যালিসা, অর্ণব, সায়র কালকের ব্যাপারটা নিয়ে আলোচনা করছে আর খাবার খাচ্ছে। অ্যালিসা ভুক্তভোগী, অথচ টেনশনে মাথা ফেটে যাচ্ছে অর্ণবের। সেই নিয়েই কখন থেকে হাসছে সায়র। সায়র যখন অর্ণবকে নিয়ে হাসতে হাসতে মাটিতে লুটপাট খাবে খাবে এমন এই মুহূর্তেই ছো মেরে ওর কলার চেপে ধরে কৃতিক হুঙ্কার দিয়ে শোধালো, ওরু কোথায়? সায়র অসহায়ের মতো বলল, আরও কোথায় মানে? সেই যে বিকেলে উত্তম মাধ্যম দিলি, তারপর আর আমি আরুর ধারে কাছেও যাইনি। বিলিভ মি, গড প্রমিস। নিজের কণ্ঠনালীতে হাত ছুঁয়ে কথাটা বলল সায়র। কৃতিক আস্তে করে সায়রকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। কপালে সবগুলো রগ ফুলে আছে ওর। চোয়াল হয়ে আছে ইস্পাতের ন্যায় শক্ত। যেভাবে থেকেই কৃতিক সবার উদ্দেশ্যে বলল, ওরুকে তো ওরা নিয়ে আসিস নি? অ্যালিসা আর অর্ণব চোখাচুপি করে মিনমিনিয়ে বলল, তুই তো আমাদের আগেই চলে এসেছিস। আমরা আর ভালো মোড়কে সাথে করে নিয়ে এসেছিস। ড্যাম ইট। সশব্দে শক্ত কাঠের ডাইনিংয়ে পাঞ্চ বসিয়ে দিল কৃতিক। অতপর চেয়ারে ঝুলানো নিজের হুড়িটাকে গায়ে চড়িয়ে সায়রের উদ্দেশ্যে বলল, সায়র, কয়টা বাজে চেক করতো, আমি দ্বীপে যাব। সায়র দ্রুত ঘড়ি দেখে বলল, প্রায় 10টার কাছাকাছি। এ সময় অত দূরে দ্বীপে কোনো শিপেই যেতে রাজি হবে না। তাছাড়া দ্বীপের শেষে ফিরি সন্ধ্যা 7টায়। তাহলে ইমার্জেন্সি হেলিকপ্টার বুক কর। সায়র একটু আমতা আমতা করে বলল, ইয়ে মানে, এত রাতে হেলিকপ্টার বুক করাটা
কিছুটা কষ্ট্রেলি হয়ে যাবে। কৃতিক তৎক্ষণাৎ সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, সো হোয়াট, টাকা কি তুই দিবি? তিমিরে ঢাকা গভীর অরণ্য পথ হাঁটিয়ে পায়ে কাটা ফুটিয়ে জটলা পাকানো দানবাকৃতির বট গাছের নিচে বসে পুপিয়ে কাচ্ছে অরু। তখন রাগের চোটে হিতাহিতি জ্ঞান শূন্য হয়ে এক মনে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে, কোন রাস্তায় এসেছে কিছুই মনে নেই ওর। যখন মস্তিষ্ক নাড়া দিল যে ও গভীর জঙ্গলের মধ্যে চলে এসেছে, তখন ঘোর আধারে ছেয়ে গিয়েছে ধরণী। অমাবস্যার রাতে জঙ্গলের মধ্যে এতই অন্ধকার যে নিজের হাত পা পর্যন্ত খালি চোখে দেখা তো যায়ই না। ওর যখন বুঝেছে যে ও পথ হারিয়ে ফেলেছে, তখন মতি ভ্রম হারিয়ে অন্ধকারের মধ্যেই অগ্নিদিক ছুটেছে ও, যার ফলে বনবিচ্যুতিতে বেঁধে জুতোসহ পায়ের বিভিন্ন অংশ ছিঁড়ে রক্তাক্ত হয়ে গিয়েছে পা দুটো। হাঁটতে না পেরে অন্ধকারের মাঝে অসহায়ের মতো গলা ফাটিয়ে ডেকেছে সবাইকে, অথচ নীরব বেলাভূমিতে একটা মানুষের আওয়াজও শোনা যায়নি। বরং ওর ডাকের বিপরীতে ভেসেছে যে রাত জাগা বন্য প্রাণী আর হুতুম প্যাঁচার গা গুলানো ভয়ঙ্কর আওয়াজ। এক পর্যায়ে ডাকতে ডাকতে গলার স্বর ভেঙে গিয়েছে। শেষমেশ হাল ছেড়ে দিয়ে শরীর আর মনের জমাট বাঁধা ব্যথা নিয়ে গাছের নিচে বসে পড়েছে ওর, ফুপিয়ে কেঁদে ভাসাতে নিস্তব্ধ অরণ্য। কান্নার তালে তালে কেঁপে উঠেছে ওর ছোট্ট শরীরটা। এভাবেই কিছু সময় অতিবাহিত হয়। ওরও এখনো হাঁটুতে মুখ গুজে কাঁদছে, চারিদিকে তাকাতেও কেমন গা ছমছম করছে ওর। সেই সময় হঠাৎ শুকনো পাতার মর্মর আওয়াজ পেয়ে মাথা তুলে সামনে চাইল ওরু। চারিদিকে অন্ধকার, সামনে পেছনে কিছুই দেখা যাচ্ছে না, অথচ পায়ের কাছে কোনো কিছুর উপস্থিতি সুস্পষ্ট। কিন্তু কি? ব্যাপারটা বোঝার জন্য নিজের এক পায়ের ছেঁড়া জুতোর দূরে ছুঁড়ে মারল ওরু। সঙ্গে সঙ্গে ফোনা তুলে হিসিয়ে উঠল জঙ্গলি এক সরীসৃপ। হঠাৎ করেই নিজের এত কাছে সাপের উপস্থিতি টের পেয়ে ক্রন্দনরত মুখটা দু হাতে চেপে দুমুখ খিচে দৌড় লাগালো ওর। অন্ধকারে দৌড়াতে গিয়ে বন্য বিচ্যুতিতে বেঁধে আবারও হুমড়ি খেয়ে পড়েছে ও, তবুও শরীরের সর্বশক্তি প্রয়োগ করে পূর্ণাঙ্গ দৌড়াতে লাগলো ওরু। এক পর্যায়ে চোখের সামনে জ্বলন্ত দুটো চোখের উপস্থিতি টের পেয়ে সে ছোটার গতি আবারও থমকে গেল ওর। হঠাৎ করে অন্ধকার জঙ্গলে এমন জ্বলন্ত চোখ দেখে ভয়ঙ্কর আতকে জর্জরিত হয়ে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল ওরু। মনে মনেই ভাবল, এটা আবার কি? কোনো বাঘ ভাল্লুক নয় তো? এবার আমি কোন পথে যাব? কাল সকাল অবধি আদৌ বেঁচে থাকবো তো? ওই ভয়ঙ্কর চোখ দুটো ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে আবার উল্টো পথে ছুট লাগালো ওরু। দৌড়াতে গিয়ে গাছের সাথে লেগে জামার হাতটা ছিঁড়ে পিঠ অবধি নেমে এসেছে, তবুও থামলো না ওরু। জীবন বাঁচিয়ে রেখে দৌড়াতে লাগলো যেদিকে দুচোখ যায় ঠিক সেদিকে। এভাবেই ছুটতে ছুটতে মাঝপথে হঠাৎ করেই আলোর ঝলকানিতে চোখ ঝাপসা হয়ে এলো ওর। দ্রুতবেগে দু হাত চলে গেল চোখের উপরে। তীব্র ঘূর্ণন বাতাসে হাঁটু সমান লম্বা চুলগুলো উড়ে যেতে চাইলো যেন। এত বেশি তীব্র বাতাস আর শব্দ, মনে হচ্ছে শুধু চুল নয়, রোগা পাতলা গগনের ওরও বোধ হয় উড়ে যাবার উচ্ছিষ্ট আবর্জনা নেয়। কিসের এত বাতাস আর শব্দ? সাগর পাড়ে কি ঘূর্ণিঝড় শুরু হলো কি না? বোধগম্য হলো না অরুণ। এতক্ষণ অন্ধকারে থাকা চোখ দুটো হঠাৎ আলো ঝলকানিতে যেন এখন পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছে। তাই বেশ কিছুক্ষণ বাদে একটু রয়েস হয়ে চোখ দুটো খুলল ওরও। আর চোখ খোলা মাত্রই মানুষের উপস্থিতি টের পেয়ে যেন ধরে প্রাণ এসে গেল ওর। হেলিকপ্টারের নিয়ন আলোতে ওর দেখল ওর থেকে বেশ অনেকটা দূরে বিশাল হেলিকপ্টারের নিচে দাঁড়িয়ে আছে লম্বা মতো একজন পরনদার কালোগুটি। নিষ্প্রভ চোখ দুটো আহতদের মতো ওর দিকে নিবদ্ধ তার। চারিদিকে ভালোভাবে তাকিয়ে এতক্ষণে ওরকে খেয়াল করলো ও। দৌড়াতে দৌড়াতে সাগর পাড়ে চলে এসেছে। আর চোখের সামনে যে মানুষটা নিষ্প্রভ চোখে ওর দিকে তাকিয়ে আছে সে আর কেউ নয়, স্বয়ং কৃতিক, ওর সেভিয়ার। মানুষটা কৃতিক এটা বোধগম্য হতেই দৌড়ে গিয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে শব্দ করে কেঁদে উঠল ওরু। ওরু এতটা জোরে কৃতিকের বুকে ঝাঁপিয়ে পড়েছে যে কৃতিকের পেশিবাহু শরীরটা কম্পিত হয়ে উঠেছে। কাঁদতে কাঁদতে এক হাতে কৃতিকের হুডি খামচে ধরে অন্য হাত দিয়ে ক্রমাগত ওর বুকে আঘাত করে যাচ্ছে ওরু। বিপরীতে কৃতিক টু শব্দও করছে না, চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কারণ এই মুহূর্তে উপরওয়ালার কাছে ওর চেয়ে কৃতজ্ঞ বোধ হয় আর কেউই নেই। ক্রন্দনরত অরু এখনো ওকে ইচ্ছে মতো কিলঘুষি দিয়েই যাচ্ছে। কৃতিক তাতে নজর না দিয়ে আলতো হাতে বুলিয়ে দিল অরুর নরম তুলতুলে গালে।
যেখানটায় ওর 5 আঙ্গুলের ছাপ এখনো দৃশ্যমান। ইচ্ছে তো করছে আরও গভীরভাবে আদর করে দিতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই নিজের হুডিটা খুলে সেটা দ্বারা ওর পুরো শরীর ঢেকে দিয়ে ওকে কোলে তুলে নিয়ে উঠে গেল চলন্ত হেলিকপ্টারে। ওরও এখনও কৃতিকের কলার ছাড়েনি, একইভাবে ধরে রেখেছে। ওর বোধহয় বিশ্বাস ছিল কৃতিক ওকে রেখে দ্বীপ ছেড়ে যাবে না, কিছুতেই যাবে না। পাহাড়ের চূড়ায় অবস্থিত দোতলা আলিশান ভিলার গা ডাবিয়ে দেওয়ার নরম বিছানাতে এক এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম নামছে না দু চোখের পাতায়। অবাধ্য মনটা ক্রমাগত অন্য কারোর নাম জপে যাচ্ছে বিছানায় গা এলিয়ে দেওয়ার পর থেকে। রুমের একপাশে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকা দক্ষিণের জানলাটা হাট করে খোলা। সেটা থেকে পাতলা ফিনফিনে সফেদা পর্দা ঝাঁপিয়ে হু হু করে বাসন্তিক হিমেল হাওয়া এসে শরীর নাড়িয়ে দিচ্ছে বারংবার, তবুও ঘুম কুমারীর দেখা এখনো মেলেনি। হুট করে বিছানা ছেড়ে উঠে গিয়ে আকস্মিক স্টাইলিশ চুলগুলো ব্যাকব্রাশ করতে করতেই দক্ষিণ জানালার মুখোমুখি হয়ে দাঁড়ালো কৃতি। কপালে তার গম্ভীর চিন্তার ভাঁজ, ঠোঁটের ভাঁজে সিগারেট ধরিয়ে মুখে বিড়বিড়ানো অস্ফুট আওয়াজ। কি করবো আমি? দিনে দিনে আমার আনহেলদি অবসেশনে পরিণত হচ্ছিস তুই। পাশ ফিরিয়ে তোকে দেখতে পাবো এমন দিনের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে আমায়? তোকে যে আমার চাই চাই। এতটুকু বলেই কৃতিকের স্বাভাবিক মুখভঙ্গিমা অনেকটা কাঠিন্য রূপ ধারণ করে। ব্লেডের মতো তীক্ষ্ণ চোয়ালটা শক্ত করে পুনরায় বিড়বিড়ালো সে। যে মুহূর্তে মনটাকে আরও মানাতে পারবো না, ঠিক সেই মুহূর্তে সব ফাকিং বয়সের পার্থক্য, সম্পর্কে জটিলতা কিংবা এর চেয়েও আরও বড় কোনো বাধায় সব কিছুকে জাস্ট উপড়ে ফেলে দেবো আমি। মাইন্ডেড অরোরা শেখ, সেদিন আমার কাছে কেঁদে কেটেও লাভ হবে না। আমি এতটাও সদয় নই। নিজের জিনিস আমি চেয়ে নয়, কেড়ে নেই। এক মনে হাজারো কথা আওড়ে কাবার থেকে শার্ট বের করে সেটাতে টি শার্টের ওপরে পরে শার্টের হাতগুলো ভাঁজ করে করতে করতেই রুম থেকে বেরিয়ে যায় কৃতিক। গভীর আমাবস্যার রাত, মাথার উপরে আজ আর চাঁদের দেখা নেই। ছোট বড় তারকারাজিরাও মেঘের আড়ালে লুকিয়ে আছে। চারিদিকে ঘুম ঘুম পরিবেশ বিরাজমান। এই মুহূর্তে সবাই হয়তো ডিম লাইট জ্বালিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে, কিংবা কেউ কেউ মেতে উঠেছে ভালোবাসার আদান প্রদানের চরম প্রতিযোগিতায়। অথচ ওরু রুমে চকচক করছে ইলেকট্রিসিটির বাল্বের চোখ ধাঁধানো আলো। শরীরটা ক্লান্তিতে ভার হয়ে আসছে, চোখ জোড়াও ঘুমাতে যাওয়ার জন্য নিষ্ফিস করছে সেই কখন থেকে। কিন্তু তার উপায় কোথায়? এই অবস্থায় ঘুমাতে গেলে হাত পায়ের কাটা ছেঁড়া জায়গাগুলোতে মলম কে লাগাবে? তাছাড়া জঙ্গলে দৌড়াতে গিয়ে পিঠের কাছেও অনেকটা কেটে গিয়েছে, সেখানটাতেও আপাতত কটন দিয়ে একটু একটু করে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে অরু। আর খানিক বাদে বাদে চোখ ঘুরিয়ে জানালা গলিয়ে নিশিত আধার রাতে আছড়ে হাতড়ে বেড়ানো জোনাকি পোকা পরক করছে, যাতে কাজ করতে করতে ঘুম না পেয়ে যায় আবার। ওর যখন নিজেকেই নিজে সারিয়ে তোলার জন্য প্রচণ্ড মনোযোগী, ঠিক তখনই কোনো রূপ নক না করেই পাসওয়ার্ড টিপে ওর রুমের ভিতরে প্রবেশ করে কৃতিক। এত রাতে আচমকা কারোর উপস্থিতি টের পেয়ে অসাবধানতায় লাফিয়ে ওঠে ওরু। মাথা তুলে কৃতিককে দেখতে পেয়ে ব্যস্ত ভঙ্গিতে দ্রুত নিজের কাঁধ থেকে জামাটা তুলে ফেলে, মিনমিনিয়ে বলে, মেয়ে মানুষের রুমে নক করে ঢুকতে হয়, সেটাও জানেন না? ম্যানারলেস লোক কোথাকার। তোর রুমে আমার আবার অনুমতি নিয়ে ঢুকতে হবে? পিচ্ছে মেয়ে একটা, দেখি কোথায় লেগেছে। কথা বলতে বলতে ওরুর কাছে এগিয়ে যায় কৃতিক, হাত বাড়িয়ে দেয় ওরুর ঘাড়ের কাছে। ওর দ্বিধাগ্রস্ত হয়ে নিজের জামাটা চেপে ধরে বলল, আপনার চেয়ে ছোট হতে পারি, তবে বয়সের দিক দিয়ে আমি অতটাও ছোট নই। নিজের গোপনীয় ক্ষতটা কৃতিককে দেখাতে ওরু সংকোচ বোধ করছে বুঝতে পেরে কৃতিক হাঁটু গেড়ে ওরুর মুখোমুখি হয়ে বসে ওর দু পা তুলে নেয় নিজের উরুর ওপরে। তারপরে সেটাতে মনোযোগ সহকারে উল্টে পাল্টে দেখতে দেখতে বলে, তাই নাকি? বিয়ের বয়স হয়েছে? কি? কৃতিক চোখ খুলে ওরুর চোখে চোখ রেখে পুনরায় শুধালো, বিয়ের বয়স হয়েছে? বরকে সামলাতে পারবি? কৃতিকের হঠাৎ করা ছবলের মতো প্রশ্নে ওরুর লজ্জায় চোখ বুজে আসছে। ও দ্রুত প্রসঙ্গ পাল্টে উল্টো প্রশ্ন ছুড়ে দেয়, ব্যথা পায়ে হাতে কেন দিয়েছেন?
আরও ব্যথা দেবো বলে। কৃতিকের উত্তরে চোখ মুখ কুঁচিয়ে গেল অরুণ। অবশ্যই কণ্ঠে নিজের পাটা কৃতিকের থেকে ছাড়ানোর চেষ্টা করে ও বলল, সত্যি আবার ব্যথা দিবেন? অরুণ কথাটা বলতে যতক্ষণ সঙ্গে সঙ্গে পুরো রুমে ঝংকার তুলে শব্দ করে হেসে উঠল কৃতিক। কৃতিক কীভাবে হাসতে দেখে আপনা আপনি ফাঁস হয়ে গিয়েছে অরুর ওষ্ঠাধর। চোখ দুটো হয়ে উঠেছে হাসির ডিমের মতো গোল গোল।